প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভিং ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-24 সেশনের ম্যাথমেটিক্সের কোশ্চেন, যেটা C4 মানে চতুর্থ শিফটের কোশ্চেন সলভিংটা আমরা দেখব। চলো, আমরা বেশি কথা বলবো না, আমাদের ক্লাসের সাইজ ছোটো করতে আমরা ক্লাসটা শুরু করে দিই কথা না বলে। প্রথম কোশ্চেন ম্যাট্রিক্স থেকে আসছে। এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স, যেহেতু সমান দিয়ে আছে তার মানে প্রত্যেকটা উপাদান পরস্পর সমান। যেহেতু সমান দেওয়া আছে প্রত্যেকটা উপাদান পরস্পর কী হবে, সমান হবে। তার মানে এই উপাদান সমান এই উপাদান, অর্থাৎ y-2 ইকুয়াল টু কত লিখতে পারি 4, y ইকুয়াল টু 6, y এর মান পাইলাম। আবার এইটা সমান আমি এইটা লিখতে পারি, অর্থাৎ x ইকুয়াল টু 2 প্লাস y, x ইকুয়াল টু 2 প্লাস y, আর x ইকুয়াল টু 2, y এর মান তো 6 পাইলাম। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক 6,8, এই বিন্দু স্থানাঙ্ক কত হবে ভাই বলো? 6,8 হবে। কোনো ঘটনা না, এই ধরনের কোশ্চেন তোমরা প্রায় সলভ করে থাকো। পরটা ইন্টিগ্রেশন থেকে আসছে, ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, অনেকবার আসছে কোশ্চেনটা। দেখো, ইন্টিগ্রেশন অফ 0 to 1 ln x plus 1 by x plus 1। আচ্ছা, 0,1 ln x plus 1 into 1 by x plus 1 dx লেখা চাই, ঠিক আছে? এটা আলাদা করে লিখলি। তো আমরা ইন্টিগ্রেশনের একটা নিয়ম পড়াইছিলাম যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, তার পাওয়ার হচ্ছে এন যদি হয়, এফ প্রাইম এক্স ডিএক্স যদি হয়, তাহলে এফ অফ এক্স তার পাওয়ার সংখ্যা হচ্ছে n+1 হবে বা n+1। বাংলায় বলে বুঝবা। দুইটা ফাংশন গুণ বা ভাগ আকারে থাকবে, দুইটা ফাংশন যোগ বিয়োগ না, দুইটা ফাংশন গুণ অথবা ভাগ আকারে থাকবে। একটা ফাংশনের পাওয়ার বাদ রেখে, মানে পাওয়ার যা আছে থাক, পাওয়ার বাদ দাও। একটা ফাংশনের অন্তরীকরণ করে আরেকটা ফাংশন যদি হয়, তাহলে অ্যান্সার হবে ওই ফাংশনের পাওয়ার 1 বেড়ে যাবে, n+1 বাই সেই পাওয়ার দ্বারা ভাগ। পাওয়ার 1 বেড়ে যাবে সেই পাওয়ার দ্বারা ভাগ। তো দেখো এখানে ln x অন্তরীকরণ করলে কি হয়? 1 বাই এক্স, x+1, যেটাকে x দাবি করছে সেটা x না, x+1 এর অন্তরীকরণ করলে x এর করলে 1 এর করলে 0, লেখা লাগে না। তার মানে এই ফাংশনের অন্তরীকরণ করে এই ফাংশন হচ্ছে, তাহলে এই ফাংশনের পাওয়ার 1 বেড়ে যাবে সেই পাওয়ার দ্বারা ভাগ, ইন্টিগ্রেশন শেষ। তাহলে ln x+1 তার পাওয়ার 1 বেড়ে গিয়েছে সেই পাওয়ার দ্বারা ভাগ, ইন্টিগ্রেশন শেষ। এবার কি করবা? লিমিট বসাবা। তাহলে এই 2 বাইরে নিয়ে আসলাম আমি, যেখানে x পাবো সেখানে একবার 1 বসাবো, একবার 0 বসাবো। তাহলে ln ln 1+1 তার হোল স্কোয়ার, একটা থার্ড ব্র্যাকেট দিই, মাইনাস ln 0+1 তার হোল স্কোয়ার। ওকে, এই টার্মটা দেখো, এই টার্ম হচ্ছে ln 1 আসবে, ln 1 এর মান কত? 0, তার মানে এই টার্মটাই অফ থাকবে। এটা দেখো ln 2 তার হোল স্কোয়ার, তার মানে হাফ ইন্টু, আমরা বলতে পারি হাফ ইন্টু ln 2 তার স্কোয়ার, হাফ ইন্টু ln 2 তার হোল স্কোয়ার। হ্যাঁ, এই যে রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন, হাফ ইন্টু ln 2 তার হোল স্কোয়ার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেন আসো, অন্তরীকরণ থেকে আসছে y সমান এত হলে dy/dx। এই কোশ্চেনটা কমন কোশ্চেন, বেশ কয়েকবার আসছে কোশ্চেনটা। এটাকে আমি সাইজ করি, y সমান tan ইনভার্স, এখান থেকে আমি কমন নেব, এখান থেকে আমি কি কমন নেব? আমি কিউ কমন নেব। কিউ যদি কমন নিই তাহলে আসবে কি p/q মাইনাস এক্স, জোর করে কিউ কমন নিয়েছি, তাহলে এখানে কিউ নেই, p/q আর এখানে এক্স। এখান থেকে আমি যদি পি কমন নিই তাহলে কিউ কমন নেব, এটাও কিউ কমন নেব। এখানে যদি আমি কিউ কমন নিই তাহলে কি থাকে? 1 মাইনাস p/q ইন্টু এক্স। কিউ কাটা যায়। y সমান দেখো তো tan ইনভার্স x প্লাস y, এটা যদি x ধরি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x হয়, মানে কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্র। তাহলে y সমান হচ্ছে কি tan ইনভার্স x বলতে হচ্ছে p/q প্লাস tan ইনভার্স y বলতে কত? x, tan ইনভার্স y। ওকে,
তো এটা তো ধ্রুবপদ, এখানে তো চলক নাই, তো এর অন্তরীকরণ dy/dx করছি, dy/dx এতক্ষণ সাইজ করছিলাম, এবার অন্তরীকরণ করছি। ধ্রুবপদ এর অন্তরীকরণ করলে কত 0, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে 1/1 + x², অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 1/1 + x², 1/1 + x²। ঠিক আছে, এই কোশ্চেনটা কখনো কখনো 1 দিয়েও থাকে, 1 + x/1 - x এটা দিয়েও থাকে। ঠিক আছে, পরটা 15 মিটার/সেকেন্ড আদিবেগে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলে বস্তুটির ভ্রমণকাল কত? প্রাস আমাদের মনে আছে, তো ভ্রমণকালটি = 2u sin θ ভাগ g। ভ্রমণকালটি = 2u sin θ ভাগ g। তাহলে 2u কত 15 sin কত ডিগ্রি 30 ডিগ্রি কোণে, sin 30 ডিগ্রি মান কত হাফ, g কত 9.8, g হচ্ছে 9.8। এই হাফ কেটে যায়, 15কে 9 সামথিং দ্বারা ভাগ করলে 1.5 এর আশপাশে। এটা যদি 9 সামথিং না ধরে 10ও ধরি তো তা আমি বলতে পারবো কত, তাই তো? তার মানে 1.5 গুণ হবে। 10ও যদি আমি এখানে ধরি তাহলে 5 দিয়ে কাটলে এটা কত 2, এটা কত 3, 3/2 মানে কত 1.5। অ্যান্সারটা হবে অবশ্যই 1.5 এর কাছাকাছি। 15কে 9.8 দ্বারা ভাগ করলে কখনোই 2 হবে না, 2 থেকে বেশি হবে না। রাইট অ্যান্সার কোনটা? এই অপশন। আমাদের সবসময় যে ভাগ করে বের করতে হবে অ্যান্সার এমনটা কিন্তু নয়। পরটা আসো, লিমিট θ টেন্ডস টু 0 2 θ - 1/θ সমান কত? আমরা জানি এই লিমিটের মান যদি হরে বসাইলে 0 চলে আসে, তাহলে সামথিং/0 মানে কি ইনফিনিটি। তো তখন আমরা লিমিটের মান সরাসরি বসাইতে পারবো না, তখন কি করব, লব হরকে আলাদাভাবে অন্তরীকরণ করব, যেটাকে বলে এল হসপিটাল রুল। সেই এল হসপিটাল রুলটা আমরা করব। এটা ধ্রুবপদ, তার মানে কি a⁴x বলতে পারি। হ্যাঁ, তো a⁴x অন্তরীকরণ করলে কি হয়, a⁴x ln a। তো এখানে কি a⁴θ, তার মানে 2θ ln θ। ওকে, বাই কত বাই হচ্ছে থিটার সাপেক্ষে থিটার করলে 1 হচ্ছে। a⁴x অন্তরীকরণ করলে a⁴x ln ln 2 সরি ln 2। এটা যদি a ধরি, a⁴x ধরি, a⁴x অন্তরীকরণ করলে a⁴x ln a, এ মানে কত 2 2θ = ln 2/1। এখন এখানে লিমিট ছিল, লিমিট θ টেন্ডস টু 0। এখন আমি লিমিটের মান বসাই, কোনো সমস্যা হবে না। 2θ এর মান কত 0 × ln 2, এখানে বসাই, কোনো কিছু 5 0 = 1, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে ln 2, ln 2। ঠিক আছে, পরটা এর সমান 1 - 1 0 0 এবং f(x = x - 3) হলে f(a) কত? f(x) সমান যদি a হয়, f(a) জিজ্ঞাসা করছে। f(x) সমান হচ্ছে x - কত 3, তাহলে f(a) এর সমান কত? দেখো, যেখানে x আছে সেখানে আমি a বসাবো, তাহলে a - 3 তো আমি বসাইতে পারি না, শুধু এর সাথে একক ম্যাট্রিক্স বসাইতে পারি। হ্যাঁ, আইডেন্টিফাই ম্যাট্রিক্স। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 1 - 1 0 0, আর i এর মান কত 1 0 0 1, তার সাথে 3 গুণ করবে, তার মানে কত 3 0 0 3। ওকে, আবার বিয়োগ করে দেবো মানে পজিশনাল, 3 - 1 - 3 -1 0, এখানে কত 0 - 0 0 - 3। ওকে, তার মানে এখানে -2 -1 -2 -1, এই জায়গায় -3, এই অপশন উত্তর, এই অপশনটা রাইট অ্যান্সার। ওকে, আমি আবার বলি, f(x1) কি ছিল x - 3, তাহলে যেখানে f(x1) x - 3, তা f(2) যদি বসে তাহলে এই জায়গায় 2 বসাতাম, তাই তো, x এর জায়গায়। তো f(a) বসাইছি, তার মানে x এর জায়গায় আমি কি বসাইছি, a বসাইছি -3, অতিরিক্ত কি করছি, a আইডেন্টিফাই ম্যাট্রিক্স। কারণ ম্যাট্রিক্স তো শুধু 3 হতে পারে না, ম্যাট্রিক্স মানে কি, হ্যাঁ। তো এর সাথে আমি কি গুণ করতে পারি, একক ম্যাট্রিক্স 1 0 0 1, এটা গুণ করতে পারি। ঠিক আছে, এটা না লিখে আমি লিখতে পারি 1 0 0 1 0 1, এটা করছি, তার সাথে বাকিটা। আশা করি বুঝছো তোমরা। বাট এত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে গেলে আগে আমার সাইজ করতে হবে। এটা যদি আমি সাইজ করি তাহলে কত আসবে, x²/9 প্লাস y²/16 = 1। কারণ উপবৃত্তের সমীকরণে রাইট সাইডে অবশ্যই কি রাখতে হবে, 1 রাখতে হবে। উপবৃত্তের সমীকরণে রাইট সাইডে 1 রাখতে হবে, অর্থাৎ এই 144 আছে, 144 দ্বারা ভাগ করলে এর সহগ ওর কাছে যায়, ওর সহগ এর কাছে আসে আলটিমেটলি। তাহলে এখান থেকে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, এটা হচ্ছে a² মানে 9 আর এটা হচ্ছে b²। এ ছোটো, তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a²/b হবে, 2a²/b। 2a² মানে কত, 9, b কত, b হচ্ছে 4, আলটিমেটলি কত, 9/2 অ্যান্সার, 9/2, 9/2। ঠিক আছে। আর এ বড় হলে 2b²/a হতো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কয়টা সমমানের দুইটি বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ হলে এদের মধ্যবর্তী কোণ মুখস্থ 60 ডিগ্রি হয়। বেশ কয়েকবার আসছে কোশ্চেনটা। সমমানের দুইটি বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ হলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি মুখস্থ করবা। তারপর যদি অঙ্কের আকারে দেখতে চাও তাহলে দেখায় r² = p² + q² + 2pq cos আলফা। বলছি সমমানের দুইটি বলের, সমমান মানে কি, p = q মানে pq দুইটা সমান, লব্ধির বর্গ মানে r² হবে তাদের গুণফলের 3 গুণ। pq যদি সমান হয় তার মানে p গুণ p তাদের গুণফলের কত গুণ, 3 গুণ। তার মানে r² আমি কি লিখতে পারবো, 3p²। গুণফল মানে p গুণ p² তার 3 গুণ = p² + 2p × cos আলফা। এটা 2p², এটা 3p², তার মানে এখানে একটা p² থাকবে, p² = 2p² × cos আলফা, আর cos আলফা কত আসবে, p কাটা যাবে, হাফ হবে, আর আলফা = 60 ডিগ্রি, আলফা = 60 ডিগ্রি। রাইট অ্যান্সার কত, 60 ডিগ্রি। ওটা দেখো জেড সমান এত হলে ইমাজিনারি জেড কত, ইমাজিনারি, হ্যাঁ কাল্পনিক মানটা কত। তো এই মান বের করতে গেলে আগে ইকুয়েশনটা সাইজ করতে হবে। 1 + i/1 + i। এখন এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করি, হরে আছে কি 1 + i, তার মানে 1 - i দ্বারা গুণ করব, 1 - i দ্বারা গুণ করব। তাহলে 1 - i তার হোল স্কোয়ার বাই a + b × a - b, 1 - i², 1 - 2i + i²/1 + 1। আলটিমেটলি জেড সমান আমার হয়েছে কত, জেড সমান i² = -1, এটা কাটা দেবে, -2i/2, আলটিমেটলি -i। ইমাজিনারি জেড, হ্যাঁ মানে এই ইমাজিনারি পার্টের সহগ, তার i সহগ কত, i সহগ আছে -1, i সহগ আছে কত, -1, মানে ইমাজিনারি জেড সমান কত হবে, -1। এখানে যদি ইমাজিনারি মানে রিয়েল জেড যদি বলতো তাহলে বাস্তব সংখ্যা কত হতো, 0 হতো। কয়টা cos θ + sec θ = 2 হলে এত সমান কত, একবার করাই দিয়েছি, পরে মুখে অ্যান্সারটাও বলে দেবো। এটা সমান আমি লিখতে পারি cos θ, আর sec θ সমান কি লিখতে পারি, 1/cos θ = কত, 2। লসাগু হয়, লসাগু হচ্ছে cos θ, তাহলে cos² θ + 1 = 2। পার cos² θ, এটা গুণ করলে 2 cos θ, লেফট সাইড আনলে -2 cos θ, -2 cos θ + 1 = 0। তাহলে a² - 2ab + b², এটা সমান আমি লিখতে পারি cos θ - 1 তার হোল স্কোয়ার = 0, আর cos θ = কত, 1। cos θ যদি 1 হয়, sec θ কত লিখতে পারবো, sec θ 1 লিখতে পারবো। এখানে বসাবো, এখানে কি করব, বসাবো। তো cos θ মান কত, 1 এর পর n হোক আর যাই হোক না কেন, এটা 1 এর পর n যতই বলুক না কেন, সেটা n এর মান যতই হোক না কেন, 1 হোক 2 হোক 5 হোক, কারণ তো পূর্ণ সংখ্যা যাই বসাও সেটা 1, তাহলে 1 + 1 সমান আলটিমেটলি 2 অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে 2। রাইট অ্যান্সার কত, 2।
ওকে, এটা হচ্ছে ম্যানুয়ালি প্রসেস। আর যদি এমনি অ্যান্সার বলতে চাইতে তো দেখো cos θ প্লাস sec θ ইকুয়াল টু 2, তার মানে 1 প্লাস 1 হয়ে 2 হয়েছে। এখানে যাই বলুক না কেন 1 প্লাস 1 আলটিমেটলি কত হবে? 2 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সগুলো আসলে যখন প্র্যাকটিস করবা বেশি বেশি তখন নিজেই বের করে ফেলতে পারবা। হ্যাঁ, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আবার পারবা না। পরটা আসে y অক্ষের সমান্তরাল এবং এত বৃত্তটির স্পর্শকের সমীকরণ কত? y অক্ষের সমান্তরাল মানে অবশ্যই x এর একটা মান থাকবে। y অক্ষের সমান্তরাল মানে x সমান একটা মান থাকবে, তো সবগুলো x এর আছে। এত বৃত্তটির স্পর্শকের সমীকরণ, এত বৃত্তটির স্পর্শক, একটা বৃত্তর স্পর্শক শর্ত কি? কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। তাহলে এর কেন্দ্র লাগবে না আমার, এর কেন্দ্র বের করলে কত? 3, 4। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ √9 প্লাস 16 মাইনাস 9, তার মানে 4। কেন্দ্র পাইলাম 3, 4, ব্যাসার্ধ পাইলাম 4। আচ্ছা, y অক্ষের সমান্তরাল মানে কি? x সমান a, আর লিখতে পারি কি x মাইনাস a সমান কত? 0 লিখতে পারি। এই কেন্দ্র থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হলে স্পর্শক করবে। তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বের করব মানে এই বিন্দুটা বসাবো। তাহলে 3 মাইনাস a বাই এক্স এর সহগ স্কয়ার মানে √1 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার 9 ইকুয়াল টু কার সমান? প্লাস মাইনাস 4। और 3 माइनस a इक्वल टू प्लस माइनस 4 और a इक्वल टू 3 प्लस माइनस 4। তাহলে প্লাস হইলে কত হবে? 7 হবে, মাইনাস হইলে কত হবে? 1 হবে। তো আমি এর মান পাইলাম কি? +7 -1। তো এখানে বসাই, এখানে যদি বসাই +7 বসাইলে আমার ইকুয়েশনটা দাঁড়াই আছে x - 7। ইকুয়েশনটা কি দাঁড়ায়? x - 7 ইকুয়াল টু 0। আর -1 যদি বসাই তাহলে x + 1 সমান x + 1 সমান x + 1 সমান 0। তার মানে ইকুয়েশনটা হতে পারে x - 7 ইকুয়াল টু 0, x + 1। হ্যাঁ, এটা একটু মিসিং আছে। x + 1 সমান 0, সি অপশন। x + 1 সমান 0 আর x - 7 সমান 0। ওকে, পাটা রেখার উপর লম্ব রেখার ঢাল কত? এই ধরনের অঙ্ক অনেক সলভ করাইছি তোমাদের। রেখার উপর লম্ব রেখার ঢাল কত? সিম্পলি ঢাল বের করি। ঢাল -x এর সহগ বাই y সহগ, তার মানে এই মাইনাস উঠে যাবে 5/3। এর লম্ব রেখার ঢাল হবে কত? -3/5। কারণ কি লম্ব হতে কি ঢালের গুণফল -1 হতে হবে। ঢালের গুণফল কত? -1 হতে হবে। রাইট অ্যান্সার কত? -3/5। তারপরটা এত অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কোনটি? উৎকেন্দ্রিকতা বের করতে হচ্ছে। ইকুয়েশনটা সাইজ করা আছে। তারপর আমি লিখি x² / 1 ইকুয়াল টু কত? 1। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা E সমান √1 প্লাস উপবৃত্তের মাইনাস অধিবৃত্তের প্লাস ছোট মান স্কয়ার, তাহলে 1 / এটা কত? 2। আলটিমেটলি কত? রুটটা টোটালটার উপর হবে √3/2 হবে। ঠিক আছে, খুব গরম পড়ছে রে ভাই। sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স y হলে x² + y² এর মান জিজ্ঞাসা করছে। হ্যাঁ, এটা মুখস্থ অ্যান্সার 1। তারপর করাই দিই। হ্যাঁ, আমি যখন ক্লাসে পড়াই তো তখন এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করাইতে আমি মুখস্থ করাই ফেলি, কারণ এগুলোর ফিক্সড অ্যান্সার আছে কিছু অঙ্কের ইন্টারমিডিয়েট বইয়ের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তাদের অ্যান্সারও ফিক্স থাকে। তো এগুলো মুখস্থ থাকলে হয় কি 25টা কোশ্চেনের ভিতরে এমন যদি 2-3টা কোশ্চেন যদি পারা যায় সময়টা অনেক সেভ হয়। আর জানো তো অ্যাডমিশন পরীক্ষার সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফিজিক্স এবং ম্যাথের সময় যে মেনটেন করতে পারবে সে চান্স পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। মনে করো ফিজিক্স ভালো করে অ্যান্সার করছো, ম্যাথের লাস্ট 5-7টা কোশ্চেন পড়তেই পারছো না। তো 5-7টা কোশ্চেন পড়তে পারছো না, ওখানে কিন্তু কিছু সহজ কোশ্চেনও থাকতে পারে, মানে 3-4টা তুমি পারতে। ওই 3-4টার অ্যান্সার না দিতে পারার কারণে হয় তুমি চান্স পাবা না, বা পাইলেও সিরিয়াল অনেক পিছনে থাকবে। তা আসো sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স x, এটা সমান লিখতে পারি sin ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স y। এটা সমান আমি লিখতে পারি x সমান sin ইনভার্স, ওই পাশে গেলে হয় sin, তাহলে sin ইন্টু cos ইনভার্স y। আমি বর্গ করে দেবো, আমার টার্গেট হচ্ছে x² করা, তাহলে বর্গ করে দেবো x²। এটার বর্গ করলে কি sin²
ইন্টু কজ ইনভার্স ওয়াই। এটা সাইন স্কয়ার থিটা বলতে পারি না আমরা, এটা তো সাইনের কোণ। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? সাইন স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা। থিটা বলতে কি কজ ইনভার্স ওয়াই। কজ ইন্টু কজ ইনভার্স সমান কত? কজ ইন্টু কজ ইনভার্স কেটে যাবে, এখানে ওয়াই থাকবে। এই স্কোয়ারটা কি মূল ফাংশনের স্কোয়ার, তার মানে ওয়াই পাবে। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। রাইট অ্যান্সার কত হবে? 1 হবে। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস ছিল। বাট এত মূল বিশিষ্ট সমীকরণ কত প্রায় সলভ করায়। একটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় করতে বললে কি করি, ওই মূলটা সমান এক্স ধরে নিই, ধরার পর বাস্তব মানটা এক্সের কাছাকাছি এনে উভয় পক্ষে বর্গ করে সিম্পলিফিকেশন করলে আমাদের বহুপদীর সমীকরণ চলে আসে। তাহলে এটা সমান আমি এক্স ধরবো, এক্স ইকুয়াল টু কি 1 প্লাস √2i। বাস্তবটা কি এটা, এটা লেফট সাইডে আসবে, তাহলে এক্স মাইনাস 1 তার বর্গ করবো √2i। সূত্র ভাষায় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আচ্ছা √2 মানে 2i স্কোয়ার সমান কত? -1 - 2। লেফট সাইডে আসলে কি আসছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। রাইট অ্যান্সার হচ্ছে এ অপশন। রাইট অ্যান্সার কি? এ অপশন। তাহলে দেখো এই টাইপ কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে যে এই টাইপের 2-3টে কোশ্চেন অলরেডি পেয়ে গেছি। তো আমরা যদি টাইপটা পড়ি যে একটা মূল দিয়ে সমীকরণ চাইলে সেটা সমান এক্স ধরবো, বাস্তব অংশটা এক্সের কাছাকাছি আনে উভয় পক্ষে বর্গ করি, তাহলে টাইপটা শিখি। আমাদের এই মূল যাই বলুক না কেন আমরা অঙ্কটা করে আসতে পারবো আশা করি। বাট আই স্কোয়ার সমান -1 হলে, হ্যাঁ আই স্কোয়ার সমান -1 আমরা সবাই জানি। সামেশন অফ কে ইকুয়াল টু 1 থেকে 100 আই কে এর মান কত? এটার মান জিজ্ঞাসা করছে। সামেশন অফ 101 আই এর মান কি, মানে সরি কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1 মানে কে এর মান 1 থেকে 100 পর্যন্ত। কে এর মান কত? 1 থেকে 100 পর্যন্ত। তাহলে কে এর মান যদি 1 বসায় তাহলে আই প্লাস 2 বসাইলে আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই 4 প্লাস ডট ডট প্লাস আই 100। আচ্ছা এটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা যেহেতু গুণোত্তর ধারার সমষ্টি কত? সমষ্টির ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ এ, আর আর মানে কি দ্বিতীয় পদের বাই প্রথম পদ, তার মানে হচ্ছে আই। আচ্ছা অসীম সংখ্যক গুণোত্তর মানে গুণোত্তর ধারার সমষ্টি এস ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এ কত? প্রথম পদ হচ্ছে আই ইন্টু 1 মাইনাস আর, আর মানে কি আই, তার পাওয়ার হচ্ছে n বাই, এখানে n এর মান দিয়ে দিয়েছি, n এর মান দেওয়া আছে 100 আছে, 100 বাই 1 মাইনাস আর, আর এর মান হচ্ছে আই। এখন বের করি আই এর পাওয়ার 25 তার দ্বারা ভাগ করলে কত হয়? 4 25 100, তার মানে আই 100 মান কত? 1। ঠিক আছে, আয়ের 100 মান কত? 1। তো 1 মাইনাস 1 মানে 0, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, আলটিমেটলি অ্যান্সার 0 করে দিও। তারপর দেখো ইন্টিগ্রেশন অফ -2 টু মডুলাস এক্স ডিএক্স সমান কত? এই টাইপটা বেশ ঝামেলা করে আমাদের। হ্যাঁ, তো এই ঝামেলাটা আমরা শেষ করি। -2 থেকে 2 মডুলাস এক্স ডিএক্স। মডুলাস এক্স মানে কি? মডুলাস মানে কি প্লাস মাইনাস দুইটাই আছে, ওখানে প্লাস মানও আছে মাইনাস মানও আছে। তাহলে সীমাটাও দেখো তো -2 থেকে 2, -2 থেকে 2, তার মানে এই জায়গা -2 আর এই জায়গায় 2, মাঝখানে 0 আছে না? এই 0 থেকে লেফট সাইড -2 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ফিগারের মান, মানে এক্স এর মানটা হবে কি -x, আর এখান থেকে এইটুকু যেটা হবে সেটা এক্স এর মান কি হবে? প্লাস। তো সেখান থেকে আমি লিখতে পারি এই সীমাটা -2 থেকে 2 যখন হবে এক্স এর মান হচ্ছে -x ইন্টু ডিএক্স, প্লাস সীমাটা হবে 0 থেকে 2 x dx।
সীমাটা টোটাল সীমা কত ছিল -2 থেকে 2, যেহেতু মডুলাস আছে মানে প্লাস আছে মাইনাস আছে, x এর মান +x হবে -x হবে, তো -x কোন সীমার ভিতর থেকে হবে -2 থেকে 0 পর্যন্ত, -2 থেকে 0 পর্যন্ত, আর x এর মান +x হবে কত 0 থেকে 2 পর্যন্ত। এটা এখন ইন্টিগ্রেশন সিম্পল ইন্টিগ্রেশন করে দিও। হ্যাঁ, তো মাইনাস আছে x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি হয় x² বাই 2 -2 0 প্লাস এখান থেকে কি করবা, এখানে আছে x² বাই 2, এটার সীমা হচ্ছে কত 0 থেকে 2, যেখানে x পাবা সেখানে কত বসাবা, যেখানে x পাবা সেখানে 0 বসাবা, ঠিক আছে। তাহলে এখান থেকে কত পাবো 2 পাবা, ওখান থেকে 2 পাবা, আলটিমেটলি 4, রাইট অ্যান্সার কত 4, ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে 4। তো এই মাইনাসটা দিয়েও না দিলেও হবে, মাইনাসটা না দিলেও তুমি করতে পারো, এটা নাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। পরেরটা দেখো, y সমান এত ফাংশনটির সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, লঘু মান বা গুরু মানের ক্ষেত্রে কি করতে হয়, লঘু বা গুরু মানের ক্ষেত্রে একবার অন্তরীকরণ করতে হয় ফাংশনটা, সেটা সমান 0 বসাইতে হয়, বসাইলে x এর 2টা মান পাই, বড় মানের জন্য কি পাই লঘু মান, আর ছোট মানের জন্য গুরু মান পাই সেটা। তাহলে এটা অন্তরীকরণ করার আগে ইকুয়েশনটা সাইজ করি, y সমান কি x - x² দ্বারা গুণ করলাম x - x², আর dy বাই dx যদি আমি করি তাহলে এর অন্তরীকরণ করলে 1 - 2x হয়। লঘুমান বা গুরুমান বা সর্বোচ্চ সর্বনিম্ন মানের ক্ষেত্রে এটা সমান 0 বসাবো, আমরা ইন্টারমিডিয়েটের মতো করবো না, আমরা এক স্টেপ গ্যাপ দেবো, এটা সমান 0 বসাবো, বসাইলে x এর একটা মান 2টা মান পাবো। তো 1 - 2x সমান যদি 0 বসাই x = কত, x = হাফ পাবো, তো একটাই মান পাইছি, এটার জন্য সর্বোচ্চ মান, এটার জন্য কি সর্বোচ্চ মান। তাহলে এই মানটা আবার এই সমীকরণে বসাবো, তাহলে এই সমীকরণে যদি আমি বসাই y সমান হাফ মাইনাস হাফ তার স্কয়ার মানে 4, আলটিমেটলি কত, আলটিমেটলি 4 হলো আশাগু, 4 লসাগু হলে 2 - 1, তাহলে 1/4 অ্যান্সার 1/4। পরটা দেখো, y অক্ষের সমান্তরালে এবং এত সরলরেখাটা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেহেতু দুইটা রেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই দুইটা রেখা ছেদবিন্দু বের করতে হবে, সমাধান করবার, সমাধানটা অপনয়ন পদ্ধতিতে সবচেয়ে সহজ হয়, দুটো সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করে ছেদবিন্দু বের করবা। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা বলছি, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল মানে কি x সমান a হবে, y অক্ষের সমান্তরাল মানে কি x সমান a হবে, তার মানে x এর একটা মান থাকবে, এমন সমীকরণ দেখো, এমন সমীকরণ এটা তো হতে পারে না, x সমান একটা মান ধ্রুবপদ নাই, এটাও নাই, এটা আছে, এটা সমান লিখতে পারি কি x -1 কে ওই পাশে, রাইট অ্যান্সার, এটা তো 0, এটা তো y অক্ষের সমীকরণ x সমান 0, তার মানে আমি সমাধান না করেও অপশনের দিকে তাকায় আমি বলতে পারবো যে সি অপশনটা রাইট অ্যান্সার, কারণ কি y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল মানে x সমান a, তার মানে x এর একটা মান থাকবে, একটা ধ্রুবপদ থাকবে। y = এত রেখা এত পরবৃত্তকে স্পর্শ করলে c এর মান কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায়ই আসে। হ্যাঁ, y = mx + c রেখা, y² = 4x পরবৃত্তকে স্পর্শ করলে c = কি a/m, এখন c তো c নিজেই, c = a কত, এখানে 4 × 8 × x, হ্যাঁ সরি, হ্যাঁ 432, ঠিক আছে, তাহলে এর মান কত 8, m এর মান কত, m এর মান হচ্ছে এখানে 4, তাহলে c এর মান কত 2, c এর মান হচ্ছে 2, রাইট অ্যান্সার, c এর মান হলো 2। পাটা ইন্টিগ্রেশন অফ 1 to x ln x dx কত, ইন্টিগ্রেশনের ইউভি সূত্র, ইন্টিগ্রেশনের কি সূত্র ভাই, ইউভি সূত্র। তো ইন্টিগ্রেশনের ইউভি সূত্র কি আমাদের মনে আছে, একটু দেখে আসি সূত্রটা, d/dx সরি ইন্টিগ্রেশন অফ ইউভি dx
ইন্টিগ্রেশনের ইউভি সূত্র কি ইউ ইন্টু ভি ডিএক্স মাইনাস ইউ এর অন্তরীকরণ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, টোটালটার আবার ইন্টিগ্রেশনের ইউভি সূত্র এখান থেকে পড়বো। ইন্টিগ্রেশনের ইউভি সূত্র আমরা শিখে যাব বা শিখে আছে, আমরা আরেকবার প্র্যাকটিস করব। ইন্টিগ্রেশনের ইউভি সূত্রটা হচ্ছে ইউ বসে থাকবে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন, টোটাল রেজাল্টটার আবার কি ইন্টিগ্রেশন। ওকে, এখন এখানে অন্তরীকরণের ইউভি সূত্র ইচ্ছামতো ইউ ইচ্ছামতো ভি ধরলে কোনো সমস্যা হতো না, কিন্তু ইন্টিগ্রেশনের সূত্র ইচ্ছামতো ইউ বা ভি ধরলে অনেক সময় ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যেতে পারে। তো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে লিয়েটকে ইউ ধরবো, LIATE, অগ্রাধিকার ভিত্তিতে কাকে ইউ ধরবো, লিয়েটকে ইউ ধরবো। লিয়েট মানে কি LIAT, লিয়েট মানে কি এলতে কি লগারিদম, আইতে কি ইনভার্স ফাংশন, এতে কি অ্যালজেব্রাইক ফাংশন, টিতে ত্রিকোণমিতিক ফাংশন, ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এইগুলো যদি থাকে অগ্রাধিকার ভিত্তিতে ইউ ধরবো। দেখো এখানে লগ, এখানে আছে লগ বা লন আছে, আর এক্স মানে বীজগণিতিক অ্যালজেব্রাইক ফাংশন, তাহলে আমি কাকে ইউ ধরবো, লন এক্সকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। ওকে, এখন আমি সমাধান করি। ইউ হচ্ছে লন এক্স, তাহলে লন এক্স বসে যাবে ইউ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন। ভি এর ইন্টিগ্রেশন আমি একবারে লিখি একটু, এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয় x²/2 মাইনাস কি করব মাইনাস ইউ এর অন্তরীকরণ, লন এক্স অন্তরীকরণ করলে কি হয় 1/x, আর এটার যোগযোগীকরণ এক্স এর x²/2 তার আবার কি dx। এটা কিন্তু এখনো হয়নি 1 2, এখনো ইন্টিগ্রেশন টোটাল কমপ্লিট হয়নি, এই জায়গায় হয়েছে। আচ্ছা x²/2 ln x, আর এখানে কি x কাটা যাচ্ছে, তার মানে x/2 রে ইন্টিগ্রেশন আমি করবো। x/2 রে যদি ইন্টিগ্রেশন করি তাহলে x এর ইন্টিগ্রেশন করলে x²/2 আলটিমেটলি কত 1/4 x²। 1 সীমা বসাই দেবো, যেখানে x পাবো সেখানে 2 বসাবো, মাইনাস যেখানে x পাবো সেখানে 1 বসাবো। তাহলে এখানে যদি 2 বসাই তাহলে 2 এর বার 4/2 মানে 2 ln 2। এখানে যদি আমি 2 বসাই তাহলে দুটোখানে 4 4 কেটে দেবে -1। আচ্ছা এবার 1 বসাবো, 1 বসাইলে কত হবে -12 ln 1, মাইনাসে মাইনাসে প্লাস 1/4 এটা। তাহলে এটার মান কত, ln 1 এর মান 0, এটা তো 0 চলে আসছে, তাহলে 2 ln 2 আর -1 প্লাস 1/3, -1 প্লাস 1/3 মানে কত 3/4 -3/4। রাইট আনসার হচ্ছে সি অপশন। একটু বড় কোশ্চেনটা, ইন্টিগ্রেশনের রিভিউ সূত্র এমনিই বড়, তারপর আবার নির্দিষ্ট যোগজ অর্থাৎ মান বের করা। পরটা এই ত্রিকোণমিতির এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কখনোই ম্যানুয়ালি প্রসেসে যাই না, আমি কি বলি অপশন টেস্ট করতে বলি, অপশন টেস্ট সহজ হয়। হ্যাঁ, তো অপশন টেস্ট করবো আমরা। অপশন টেস্টের ভিতরেও প্রথম বলি যে π/3 অর্থাৎ 60 ডিগ্রি দেওয়া থাকলে প্রথম 60 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট করবো, নাহলে 30 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট করবো, নাহলে 45 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট করবো। তাহলে π/3 আছে মানে 60 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট করি, তাহলে √3 cos 60 ডিগ্রি মান কত হাফ প্লাস sin 60 ডিগ্রি মান কত √3/2 ইকুয়াল টু কত। তাহলে দেখো এখান থেকে কখনোই এই লেফট সাইড 2 আসবে না, যেহেতু 2 আসবে না, কারণ এখানে 2 লসাগু আর √3 প্লাস √3, এখান থেকে 2 আসবে না, যেহেতু লেফট সাইড রাইট সাইড হচ্ছে সমান হবে না, তাহলে এই অপশন রাইট অ্যান্সার হতে পারবে না। এবার π/6 মানে 30 ডিগ্রিতে অপশন টেস্ট করি, এখানে বসাই 30 ডিগ্রি বসাই, তাহলে √3 ইন্টু cos 30 ডিগ্রি মান কত √3/2 প্লাস sin 30 ডিগ্রি মান কত হাফ ইকুয়াল টু 2। আর এখানে লসাগু করি √3 মানে 3 প্লাস 1 ইকুয়াল টু 2,
3 + 1 মানে 4, 4/2 মানে 2, 2 = 2, 2 পাশ সমান হয়েছে, বা 2 - 2 = 0, 2 পাশ সমান হয়েছে, কার জন্য সমান হয়েছে? π/6 এর জন্য। তাহলে রাইট অ্যান্সার কোনটা? অবশ্যই π/6, 30 ডিগ্রি। সমীকরণে এর মান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। পরটা sec x + tan sec θ + tan θ = 1/7 হলে sec θ - tan θ এর মান কত? প্রথমে আমরা ম্যানুয়ালি অঙ্কটা করব, পরে আমি উত্তর বলে দেব মুখে মুখে। আমরা লিখতে পারি sec স্কয়ার θ - tan স্কয়ার θ = কত? 1। sec স্কয়ার θ - tan স্কয়ার θ = কত? 1 জানি। এটা সমান লিখতে পারি a স্কয়ার - b স্কয়ারের সূত্র, a + b * a - b, অর্থাৎ sec θ + tan θ ইন্টু sec θ - tan θ = কত? 1। এখানে দেখো একটা মান দেওয়া আছে, প্লাসের মান কত দেওয়া আছে? 1/7 আছে। তাহলে sec θ - tan θ = 1/7, উল্টা যে হবে 7। এখানেও 1/7 আসছে, রাইট সাইডে 7, রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কত? 7। আমি বলছিলাম এটা মুখে মুখে অ্যান্সারটা বলতে পারি। sec θ + tan θ = 1/7 হলে দেখো এটা মাইনাস হয়, এই মাইনাস যখন আসে এই মানটা ঘুরে যায়, এই মানটা কত হয়ে যায়? ঘুরে যায়। ঠিক আছে, এই মানটা কী হয়ে যায়? ঘুরে যায়। sec θ + tan θ = কি? 1/7 হলে sec θ - tan θ = কত হবে? 7 হবে। জাস্ট মানটা ঘুরে যাবে, আর কোনো কিছু না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা ওই একই অ্যান্সার, যে মানটা জাস্ট ঘুরে যাবে, আর কিচ্ছু না। কটা? এত বিন্দু হতে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কি? √ওভার দিয়ে ওই বিন্দুটা ওই বৃত্তের উপর বসায় দিতে হবে, এইটাই কথা। তো আগে বৃত্তের সমীকরণটা সাইজ করি, কারণ বৃত্তের সমীকরণ আমি x² এবং y² ফ্রি করব। তাহলে 2 কমন নেব, তাহলে থাকছে কি? x² + y² - 2x - 3y + 10 = 0। 2 কমন নিয়েছি। এখন জাস্ট বিন্দুটা বসাবো। স্পর্শকের দৈর্ঘ্য √ওভার, প্রথম রুট দেব, যেখানে x পাবো সেখানে 4 বসাবো, যেখানে y পাবো সেখানে 6 বসাবো, এটাই। তাহলে 4² মানে 16 + 6 এর স্কয়ার 36 - 2 × 4 8 - 18 + 10। ক্যালকুলেশন করো ভাই, ক্যালকুলেশন করি। এটা দেখো, এটা থেকে এটা বাদ দিলে এটা 8 হয়, এটা ক্যান্সেল হয়ে গেল, তাই তো? 36 থেকে 18 বাদ দিলে 8 হয়। এই 18 থেকে আবার 8 বাদ দিলে কত থাকে? 10 থাকে। 10 10 20 20 আর 16 মানে 36। ঠিক আছে, 36 = কত? √36 মানে 6। ক্যালকুলেশন নিজস্ব, নিজের মতো করতে পারতে, এটা সবগুলো যোগ করে আবার বিয়োগ করতে পারতে। হ্যাঁ, ক্যালকুলেশন নিজস্ব। আমার মনে হলো এটা করলে আমার সুবিধা হবে, তাই আমি করলাম। যতক্ষণ না ভুল না করবা ততক্ষণ কোনো সমস্যা নেই। ক্যালকুলেশন যে যেভাবে ইচ্ছা করো। এত রাশিটি x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? এই ধরনের অঙ্ক প্রায়ই করাই। যে রাশিটা দেওয়া মানে ভাগশেষ উপপাদ্য বলে এটা, যা তোমরা 9 10-এর উচ্চতা গণিতেও করছো, যে মূলটা দেওয়া থাকবে, এটা সমান কত ধরবা? 0 ধরবা। ধরলে কি হবে? x এর একটা মান পাবা, এই মানটা এই সমীকরণে বসায় দাও রে ভাই। x এর মান 1 পাইছো, তাহলে 1 × 18 + 5 × 1 এর পাওয়ার কত? 1 এর পাওয়ার হচ্ছে 6 + 2। তাহলে 1 এর পাওয়ার যাই থাক না কেন 1, এটা কত? 5 + 2 1 6 6 + 2 মানে 8 অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে 8। রাইট অ্যান্সার হচ্ছে 8। ওকে, এর মাধ্যমেই আমাদের 23-24 সেশনের ম্যাথমেটিক্সের লাস্ট শিফটের কোয়েশ্চেনও সলভ হয়ে গেল। অর্থাৎ তোমাদের 23-24 সেশনের ফিজিক্স এবং ম্যাথের 4টা শিফটেরই আমি কোয়েশ্চেন সলভিং ক্লাসটা দিয়েছি। তো তোমরা পরবর্তীতে কি ভিডিও মানে চাও, কি পেলে তোমাদের উপকার হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্যও, যেটা তোমাদের ইফেক্টিভ হবে, আমার কমেন্ট সেকশনে জানিয়ে আমি পরবর্তীতে চেষ্টা করব। সবাইকে ভালো শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে।